नमस्कार। भगवान श्रीकृष्ण के स्मरण करे परमा प्रकृति आद्या शक्ति मां महामाया देवादिदेव महादेव मां सरस्वती और बाबा ग्रहराजेर आशीर्वाद माथाय निये परम पुरुष युगावतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव और शारदा माয়ের श्रीचरण वंदना करे एवं नाट्याचार्य गिरीश घोषের पादपद्मे भक्ति नम्र प्रणाम जानिए उपस्थित सुधी यात्रावादी सकल दर्शकवृंद श्रद्धेय विचारक मंडली और मेला कमिटिर सकल सभ्यवृंद के कल्पतरु यात्रा समाजेर पक्ष थेके बांगला शुभ नववर्षेर आंतरिक प्रीति शुभेच्छा और हार्दिक अभिनंदन जानिए शुरू करছি एकश्रु सजल सामाजिक यात्रापाला जीवन दिए प्रेम किनेছি। रचना डाक्तार तापस कुमार।
সুর সৃষ্টি সতু চক্রবর্তী, আমোহ সঙ্গীত অয়ন চক্রবর্তী ও সম্প্রদায়, আলো সোনালী ইলেকট্রিক, ধ্বনি লক্ষ্মী সাউন্ড, সাজসজ্জায় রূপসজ্জা ড্রেসেস, সম্পাদনা নির্দেশনা ও সমগ্র দৃশ্য পরিকল্পনায় তিমির চক্রবর্তী। শুরু হচ্ছে কল্পতরু যাত্রা সমাজ পরিবেশিত, ডাক্তার তাপস কুমার রচিত, সতু চক্রবর্তী সুরারোপিত, তিমির চক্রবর্তী সম্পাদিত নির্দেশিত একশ্রী সজল সামাজিক যাত্রাপালা। জীবনের মরণ মিছিল তাই আছি জীবনের মরণ মিছিল তাই আছি বহু অভিমান অভাগিনী বহু অভিমানে অভাগিনী জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে পাহাড়ে বেড়াতে এসে পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে বুঝতেই পারিনি। এই চাঁদ জ্যোৎস্নাতে প্রকৃতি যেন নব সাজে সেজেছে। এত সুন্দর জায়গা, অথচ মানুষজন দেখতে পাচ্ছি না যে কাউকে ডেকে জিজ্ঞাসা করবো জায়গাটার নাম। পাহাড়ি মহল্লা। কে আপনি? আমি বিরজু আছি বাবু। বিরজু? হ্যাঁ বিরজু, আমি এই পাহাড়ি বস্তিতে থাকি। আর মাঝে মাঝে মনে হয় কখন সূর্য ডুবে সাঁঝ হবে, চারিদিকে কালো অন্ধকারটা নেমে আসবে, ঠিক তখন আমার বিহারের মুনিয়া আমার লগে দেখা করতে আসবে বাবু। মুনিয়া? তা তোমার মুনিয়াও কি এখানে থাকে? এখানে থাকে, এই পাহাড়ি বস্তিতে থাকে বাবু। তা এখানেই থাকে যদি, তাহলে তাকে তোমার সাথে দেখা করার জন্য রাতের অন্ধকারে চুপি চুপি আসতে হবে কেন? সে তো যে কোনো সময় সে তোমার সাথে দেখা করতে। শুনতে পাচ্ছি বাবু, মুসলিমের আওয়াজ। আমার মুনিয়া ইসে গেছে বটে, ইসে গেছে। দেখ আমার মুনিয়া হয়ে যাচ্ছে। মুনিয়া তুই যাসলো কোথা আছে? দাঁড়ায় যা মুনিয়া, দাঁড়ায় যা, আমার তো কথা আছে, দাঁড়ায় যা। ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেল। যেভাবে মাটিতে পড়ে গেল তাতে মনে হচ্ছে শরীরের যে কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হতে পারে। রক্ত? টকটকে লাল তাজা রক্ত। আমার মুনিয়া বেটি তাজা রক্তে এই জায়গাটি কোনো লাল হয়ে আছে। লাই আমি নিজে হাতে করে সাফ করে দেবো। হ্যাঁ, করে সাফ করে দেবে। কে আপনি? হ্যাঁ আপনি কে? কি আপনার পরিচয়? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ বাবু, আমি তো এখানেই থাকি। আমার বেটির সঙ্গে দেখা করবার লাগে আমি তো বাবা, আমার বেটি এসে গেছে, আমার সঙ্গে দেখা করবে। আমার বেটির সঙ্গে আমি দেখা করবো। বেটি আমি আসছি। শুনুন যাবেন না, শুনুন বলছি, শুনুন যাবেন না। আবারও সেই আগের মানুষটার মতো ছায়া মূর্তি দেখে মুনিয়ার নাম ধরে চিৎকার করে ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেল। কিন্তু আগের মানুষটাই বা গেল কোথায়? ওখানেই তো পড়েছিল। আমার জন্য কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। এরা কারা? ছায়া মূর্তিটাই বা কি? না না না, আমাকে যেভাবেই হোক যেমন করে হোক জানতে হবে এরা আসলে রহস্যটা কি। অবশ্যই জানতে পারবেন। আপনি? আমি একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর গৌতম বিশ্বাস। কিন্তু আপনি?
আমি একজন নাট্যকার, আমি বেড়াতে বেড়াতে এই জায়গায় এসে পড়ি, আর তারপরে ঘটনাগুলো আমি সব জানি, আড়াল থেকে আমি সব দেখেছি। এতক্ষণ আমরা শুনে যে ঘটনা ঘটেছে তা দেখে নিশ্চয়ই আপনি ভয় পেয়ে গেছেন। মিথ্যা বলবো না, তা তো একটু পেয়েছি, কিন্তু ওরা কারা? ওরাই পাহাড়ে বললাম মানুষ, আর ওদেরকে নিয়ে প্রতিদিন আমাকে এইরকম গল্প শোনাতে হয়। কেন? নাট্যকার মানুষের জীবনে কোনো কোনো সময় এক সময় এমন একটা দুর্ঘটনা ঘটে যায় যার জন্য সে মেন্টালি আঘাত পায়, আর তার ফলে সে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে। আর এদের জীবনে তেমনই একটা ঘটনা ঘটেছে, আর তার পুরো গল্পটা আমি আমার এই ডায়েরিতে লিখে রেখেছি। আসুন এখানে বসে আমার ডায়েরিতে লেখা গল্পটি পড়ে আপনাকে শোনাই। গল্প শুনে পাহাড়ে আমার লাগা গুচ্ছামুখরিত রাত্রি, যেখানে নিত্যদাতা পাহাড়ে যুবক যুবতীদের উঠতেছে, তাদের সত্তার ভ্রমণ বলছে। आज हवादार माँ बनो देवीर पूजा बटा आज सारा रात मोहल लिसाई माताल হয়ে তুই নাচা করবি, গানা গাইবি, আমাদের যে উলুসে এই পাহাড়ি বস্তিকে বাতায়ে রাখবে। আজ তোহাদের উপর হে ভবরু সুদারের কোনো বাধা নিষেধ নাই রে ভাই সাহেব, কোনো বাধা নিষেধ নাই। अरे करबो रे मुड़िया करबो तो ওই মাতাল কুড়া মঙ্গলিসা নাই রে তবে ওই দেখ না ওই দেখ আকাশে কেমন সোনার উপরে চাঁদ উঠেছে, আর ওই চাঁদের জুসটা ছোঁয়া দিল আমাদের সারা পাহাড়ি বস্তিতে লেগেছে খুশির রং নে। আজ আমার মনে প্রাণে কি যাচ্ছে জালি ভালোবাসার মুড়িয়া আমার মনের মানুষ তুই যে আমার রাজা, আমার প্রেমের ফুল দিয়ে তোর মনে তোর পূজা আমি পূজা তুই যে আমার মনের মানুষ তুই যে আমার মনের মানুষ তুই যে আমার রাজা।
পারবো বটে। চুপ কর মিশ্রা, তুই কি জানিস নাই বিয়ের আগে মেয়ে মরদ দুজনকে ছোঁয়া পাপ বটে। ভালোবাসা ছোঁয়াতে কোনো পাপ নাই রে সর্দার। হা পাপ, আরে মুড়িয়াকে ছুঁয়ে তো মহা পাপ করেছে। লাই সদর বাবা, আজ আমি নিজের হাতে তোকে সাজাও দিব। লাই লাই সদর বাবা, লাই ওর কোনো দোষ নাই, সাজা দিতে হয় তো আমাকে সাজা দে সদর বাবা। লাই সাজা লাই, তোকে সাজা দিস না, আমাকে সাজা দে। আমাকে মেয়েকে ভালোবেসে যদি কোনো পাপ তো হয়ে থাকে তাহলে সেই পাপের সাজা নিতে না আমি আমার মাথাটাকে তুহার সামনে হাসি মুখে বাড়াই দিব। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমার প্রেমিকে যদি কোনো পাপ পড়াই থাকে, তাহলে আমার ওই কাঁটা মাথাটা চিৎকার করে করে বলবে আমি তোকে ভালোবাসি রে বলিয়া, আমি তোকে ভালোবাসি। তুই ভালোবাসা যা আমি নিজের হাতে বলি দিব। লাই সদর বাবা, লাই সাজা যা তো আমাকে দে, তো আমার পিছনে তোকে হাতিয়ার চালানোর আগে তোকে আমার পিঠে হাতিয়ার চালাতে হবে সদর বাবা। अरे शाबाश बेटी शाबाश, अरे शाबाश तुদের ভালোবাসা। আরে তোদের ভালোবাসা না সাজ না ঝুটা সেটা পরখ করতে তো আমি হাসলো। হ্যাঁ পরখ করে দেখলাম কি তোরা বিলকুল পাস করে গেছে। তাহলে তো তোদের ভালোবাসাটা মেনে নিবি সর্দার। আরে পারবে না কেন, তুই হলে এ বস্তির সেরা মরদ, আর তোহার সঙ্গে আমার এই বেটির বিয়া হলে আমি তো অনেক শোক নিয়ে মরতে পারবো। হ্যাঁ তাই সামনে চন্দ্রী রাতে মা বড় দেবীকে সাক্ষী রেখে নতুন করে বেঁধে দিব রে, ভালোবাসার ঘর নতুন করে বেঁধে দিব। ওদের এই ভালোবাসার ঘর আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। অহংকারী তুমি এই নিশীথের অন্তরটাকে অন্ধকারে ভরিয়ে দিয়ে ওই সূর্যকান্তের বুকে প্রেমের আলো জ্বালাবে না, আমি কখনোই হতে দেব না। তোর আগেই তোমার এই সূর্যকে আমি আজই খতম করে আমার, আজই আমার সারা খবর আছে আপনার দুশ্মন এই সূর্যকান্ত চৌধুরী আজ এই পথে আসছে। তাই ভাবছে এই নির্জন এলাকায় আজই যদি অপরাধীরা ছেড়ে ফেলতে পারি তাহলে রিস্টাবো ধানকা হয়ে যাবো। গুড আইডিয়া আসবেন। এটির সূর্যকান্ত চৌধুরী যেন কাল সকালে সূর্যটা দেখতে না পায়। আল্লাহর কসম ওই সারা সূর্য কাল সকালে সূর্য দেখতে পাবো না। কিন্তু বস একটা কথা কিছুতেই আমার মনে যাচ্ছে না, আপনার এত দুশ্মন থাকতে আপনি হঠাৎ ওই ভোলে বলা ভদ্রলোক থেকে টার্গেট করলেন কেন? ওই রাস্কেলটা যে আমাকে ওভারটেক করে আমার টার্গেটে হাত বাড়িয়েছে। আমি বুঝলাম না বস। শোন তাহলে, আমার বস প্রতাপ ঘোষালের একমাত্র মেয়ে আলোকে আমি মনে মনে টার্গেট করে রেখেছিলাম। ভেবেছিলাম মালটাকে কবজায় আনতে পারলে রাজকন্যা সহ সমস্ত রাজত্ব আমার হাতের মুঠোয় চলে আসবে। তাই তো আমি বেশ প্ল্যান মাফিক এগোচ্ছিলাম, কিন্তু দেখলাম আলোটা তোমার ভাবনাগুলোকে এলোমেলো করে দিয়ে তার পিছনে ছুটছে। দেখো দেখো ওই বিদায়ী সূর্যের রক্তিম আভা কেমন আকাশটাকে রাঙিয়ে দিয়েছে, আর রঙিন আকাশের মাঝে সাদা মেঘগুলো যেন বাধা বন্ধনীর হয়ে মহানন্দে এলোমেলো ভেসে বেড়াচ্ছে। ঠিক ওদের মতো আমরা কি আমাদের প্রেমের আকাশে দুটুকরো মেঘ হয়ে ভেসে বেড়াতে পারি না সূর্যদা? কেন পারি না এলো? দুটি মন যখন একান্ত দুজনকে আপন করে নিয়েছে তখন এই স্বপ্নময় সুখের রাজ্যে হারিয়ে যেতে বাধা কোথায়? তাহলে চলো না গো, আমরা ছুটে যাই ওই স্বর্গের দেশে। সেখানে আমি আমার প্রেমের পাপড়ি মেলে দিয়ে তোমাকে জানাবো সুস্বাগত। আর আমি ভালোবাসার ভ্রমর হয়ে প্রাণ ভরে উপভোগ করবো তোমার সাদর আমন্ত্রণ। আর আমি বসন্তের কোকিল হয়ে কৃষ্ণচূড়ার শাখায় বসে গাইব তোমার আমার জীবনের গান। আর আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে নেব আমার এই অবসন্ন মন। আমি সূর্যের হাজার জনম ধরে
সত্যি আপনি ভাগ্যবান মিস্টার চৌধুরী। নইলে এত সহজে আবাদেবীর মতো একজন সুন্দরী বুদ্ধিমতী মহিলাকে আপনি আপন করে পেতেন? নিশ্চয় নিশ্চয় মিস্টার সামন্ত, আর কয়েকদিন পরেই তোমার দুজনকে জীবন সঙ্গী করে পেতে চলেছি। আর সেদিন আমরা আশা করব আপনার মনের কাছ থেকে ঝরে পড়া একরাশ প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। বাই দ্য ওয়ে, এখন তাহলে চলি বন্ধু, নেক্সট টাইম আবার দেখা হবে। চলে এসো আলো। হ্যাঁ চলো। দাঁড়ান আবাদেবী, আপনার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। কথাটা নিশ্চয়ই প্রেম নিবেদন নয়? আবেদনে সাড়া না দিলে নিবেদনটা করবো কোথায়? What? আমার প্রস্তাবের প্রত্যুত্তরটা কিন্তু আমি এখনো পাইনি আলোদেবী। আপনার প্রেমের প্রস্তাবে যে আমি রাজি হব এ কথা আপনি ভাবলেন কি করে? আপনাকে নিজের করে পেতে চাওয়াটা কি আমার বড্ড বেশি চাওয়া বলে মনে হয়? কোনো কিছু চাওয়ার আগে নিজের যোগ্যতাটা যদি একবার আপনি যাচাই করে নিতেন তাহলে আমাকে এই কথাগুলো বলার সাহস আপনার হতো না। কি বললেন? একটা কথা মনে রাখবেন মিস্টার সামন্ত, ম্যানেজার হলেও আপনি কিন্তু আমাদের কোম্পানির একজন সামান্য কর্মচারী, আর একজন সামান্য কর্মচারী মালিকের মেয়ের সঙ্গে সম্পর্কের ব্যবধানটা কি হওয়া উচিত আপনাকে নিশ্চয়ই শিখিয়ে দিতে হবে না। দাঁড়ান দাঁড়ান মিস ঘোষাল, আপনাকে আমার লাস্ট ডিসিশনটা ভালো করে শুনিয়ে দিই। না চাইতে জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আর সহজে পাওয়ার চেয়ে জোর করে কেড়ে নেওয়াটাই আমার কাছে কিন্তু বেশি ইন্টারেস্টিং। তাই অ্যাট ফার্স্ট আপনাকে আমি রিকোয়েস্ট করব, তারপর আপনাকে আমি চোখ রাঙাবো, আর তাতেও যদি কাজ না হয় তাহলে আপনাকে তুলে নিয়ে গিয়ে আপনার শরীরটাকে সাংঘাতিক তাই তোর ভালোবাসার অহংকার এই সূর্যকান্ত চৌধুরীকে জীবন থেকে চিরতরে সরিয়ে দিয়ে ও জীবনটা অন্ধকারে ভরিয়ে এলো। তারপরে অন্ধকার পথ হারালো বাণী। একটুখানি জীবনের আলো খুঁজে পেতে একদিন আপনারই হাত ধরতে বাধ্য হবে, তাই না বস? রাইট ইউ আর। ওই দেখুন বস, আপনার দুশ্মনের গাড়ি এই পথে যাচ্ছে। সূর্যকান্তের গাড়ি? প্রথমে পাথর ফেলে ও শালার পথ আটকাবো, তারপর ও শালা গাড়ি থেকে নামলেই আল্লাহ কসম ও শালাকে আমি। কিন্তু সাবধান আজমান, ইডিয়েটটা যেন কোনোভাবে বেঁচে না যায়। বুঝবে না ও শালা, বিলকুল বুঝবে না। চলুন বস, খেল শুরু করে দি। কারা এইভাবে রাস্তার উপর পাথর ফেলে রেখেছে? কি উদ্দেশ্য ওদের? ডাকাতি বা ছিনতাই করার মতলব নয়তো? কিন্তু কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। তবে কি না না, ও আজে বাজে কথা ভেবে সময় নষ্ট না করে আমি বরং নিজেই পাথরগুলোকে সরিয়ে আমার কার যা রাস্তাটা পরিষ্কার করে নিই। একেবারে শেষ হয়ে গেছে তোর ওসমান, নইলে আরো দু চার ঘাপ। বস, আপনার দুশ্মন বিলকুল খতম হয়ে গেছে। এবার চলুন কেটে পড়ি। না না রে ওসমান, লাশটাকে এভাবে ফেলে রেখে পালিয়ে যাওয়া যায় না। আচ্ছা একটা কাজ করি, লাশটাকে ওরই গাড়িতে তুলে গাড়ি সমেত ঠেলে নদীর খাদে ফেলে দিই, তাতে সবাই ভাববে সূর্যকান্ত চৌধুরী গাড়ি সমেত নদীর খাদে পড়ে মারা গেছে। সূর্যদা, সূর্য
কই কোথায় আমার সূর্য? কিন্তু কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম সে যেন হাজারো কণ্ঠে চিৎকার করে বলছে, আলো আলো। বরিন্দা, বরিন্দা, ও তুমি আমার সূর্যদার খবর দিতে এসেছো? তাকে বুঝে ড্রয়িং রুমে বসে রেখে এসেছো? ছি 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 ছি, কিরকম বুদ্ধি বলো তো তোমার? যে মানুষটা দুদিন পরে এবারে জামাই হবে। কি বলছো দিদিমণি? আরে বাবা বলবো বরিন্দা, বলবো। আরে তুমি মুখ খোলার আগে না আমি সব কথা জেনে গেছি। একটু আগে সূর্যদা যে আমার নাম ধরে ডাকছিল গো বরিন্দা। আরে শুনবো বরিন্দা, শুনবো, তবে এখন নয়। কতদিন পরে আমার সূর্যদা ফিরে এসেছে, আমার জন্য আকুল আগ্রহে সে ড্রয়িং রুমে বসে আছে। সূর্যদা তুমি চলে যেও না, আমি আসছি। মামনি, বাবা বাবা বাবা, তুমি বুঝি আমার সূর্যদার কথা বলতে এসেছো? তুমি ওকে একটু বসতে বলো, আমি আমার এই ড্রেসটা চেঞ্জ করে আমি এখনই আসছি। বাবা মামনি, রে মামনি, তোকে আমি কেমন করে বোঝাই যে তোর সূর্য আর তোর কাছে কোনোদিনও ফিরে আসবে না। চুপ করো, চুপ করো বাবা, চুপ করো। আর কখনো কোনোদিন আমার সামনে মিথ্যে কথাটা তুমি আমাকে বলবে না বাবা। মিথ্যে কথা নয় গো দিদিমণি, মিথ্যে মিথ্যে বলছো সবাই। তোমরা কি জানো না বলেন তো, ওই সূর্য না থাকলে পৃথিবীতে আলো থাকবে কেমন করে? যে সূর্যকে নিয়ে আলোর ভুবন, সেই সূর্য যদি ফিরে না আসে। আমি তোমাকে কত করে বোঝাই দিদিমণি যে সূর্যদাদা বাবু কয়েকদিন আগে মোটর গাড়ি সমেত খাটে পড়ে মারা গেছে। না মামনি, তুই একটু শান্ত হ মামনি। বাবা, জানো বাবা, আমার সূর্যদা যে নেই, এই চরম সত্য কথাটা আমার কিছুতেই মনে থাকে না বাবা, আমার মনে থাকে না। তুমি দেখে নিও বাবা, আর কখনো কোনো দিন আমার এই ভুল হবে না বাবা, আমার এই ভুল হবে না। মামনি, সূর্যকে তুই ভুলে যা মামনি, ও শ্বাস তুই খুলে ফেল। আমি তোর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করে তোর বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ মামনি, হ্যাঁ, তুই আমার একমাত্র মেয়ে, তোর সুখের জন্য আমি আমার যথাসাধ্য বিলিয়ে দেবো। তুই শুধু একটিবার আমার কথায় রাজি হ মামনি। বাবা, সূর্যদার স্মৃতি বাঁকা এই চিহ্নটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না বাবা, সূর্যদা তোমাদের কাছে মারা গেলে বেঁচে আছে, সে বেঁচে আছে আমার ছোট্ট হৃদয়টার মাঝে, সে বেঁচে আছে। তাই বাবা হয়ে মেয়ের হৃদয়টাকে ভেঙে তুমি টুকরো টুকরো করে দিও না বাবা, তুমি টুকরো টুকরো করে দিও না। মামনি, যাতে কথা শোন। ও কি করবো আমি সূর্য দিদিকে বাঁচিয়ে রাখতে মামনি নিজেকে তিল করে তেজ করবে বলে এখন মামনিকে বাঁচাবার একটাই পথ। দিদিমণি বিয়ে দিয়ে ছাড়া কোনো পথ নেই কর্তাবাবু। আমার মনে হয় দিদিমণিকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দিলে। না রে বলেন না, আলো সূর্যকে কোনোদিন ভুলতে পারবে না। আমি ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কি বলে জানিস? বলে স্বামী মারা গেলে মেয়েদের আর বিয়ের কথা ভাবতে নেই বাবা, মেয়েদের আর বিয়ের কথা ভাবতে নেই। কেন কর্তাবাবু, তুমি এ বাড়ির কর্তা, তুমি যদি এমন করে ভেঙে পড়ো আমরা কেমন করে স্থির থাকবো কর্তাবাবু? তুইও কাঁদছিস বলেন? চোখের জল যে বাধা ভালো না। ছোটবেলায় গিন্নিমা মারা যাওয়ার পর সেই 5 বছর দিদিমণি যাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, আর সেই দিদিমণি আমার শ্বাস দেখাচ্ছে মরণ অনেক ভালো। ওরে তুই চুপ কর। হ্যাঁ, এমন কথা বলে তুই আমাকে আর দুর্বল করে দিচ্ছে। শোকে দুঃখে মামনি মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমার যদি কিছু হয়ে যায় সব শেষ হয়ে যাবে রে বলেন, সব শেষ হয়ে যাবে। তাই তো মামনি দুর্বল মনটাকে সুস্থ করতে ডক্টর বিশ্বাসকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কাকাবাবু। অনন্ত তুমি? আমি জানি মেন্টাল ট্রিটমেন্ট ছাড়া আলোকে সুস্থ করা যাবে না, সেই জন্য আমি গৌতমকে সঙ্গে করে নিয়ে এলাম। গৌতম? ও একজন ভালো সাইকোলজিস্ট এবং আমার অন্তরঙ্গ বন্ধু। যেমন করে পারেন আমার মেয়েকে সুস্থ করে দিন ডক্টর। আমি যথাযথ চেষ্টা করবো কাকাবাবু। আর একটা অনুরোধ,
দয়া করে আমাকে আপনি সম্বোধন করবেন না। তুমি? এই অনন্তের মুখে আপনাদের পারিবারিক সুসম্পর্কের কথা আমি অনেক শুনেছি, তাই তো আজ আপনাদের বিপদের কথা শুনে এই অনন্তটাকে সারা না দিয়ে পারলাম না কেন? আমার দিদিমণি আগের মতো সুস্থ হয়ে উঠবে তো ডাক্তারবাবু? সুস্থ না হওয়ার তো কোনো কারণ নেই, তবে তার আগে আলোর পূর্বের অবস্থার কথা আমার জানা একান্তই প্রয়োজন। কেনই বা আলোর পরিণতি? শুনবে ডাক্তার? তাহলে শোনো, আমার মেয়ে আলো সূর্যকে খুব ভালোবাসতো। ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র, আর সেই জন্যই তো কাকাবাবু ওদের ভালোবাসাকে সানন্দে স্বীকার করে নিয়েছে। কিন্তু কিন্তু নিষ্ঠুর বিধাতা ওদের এই সীমাহীন সুখটাকে সহ্য করতে পারলেন না। আর সেই দিনটা ছিল আমার মেয়ে আলোর 25তম জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। এই সুন্দর ঝিলমিলি সন্ধ্যা, এই সুন্দর ঝিলমিলি সন্ধ্যা, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। আমি বুঝেছি আমার এই বোনটা এখনো পর্যন্ত সূর্যদাদাবাবু আসেনি বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু চিন্তা নেই, সূর্যদাদাবাবু এক্ষুনি এসে গেল বলে। এসে গেছে, সব কিছু এসে গেছে, শুধু ধরা ময়নার দোকান থেকে দই আর মিষ্টিটা এখনো আসে। বাবা, কর্তাবাবু তো আমাকে ধরা ময়নার দোকান থেকে দই আর মিষ্টিটা আনতে বলেছিল, দেখেছেন বাবুর? এই বলেন বাবা, তুমি এই দিকটা সামলাও, আমি ওদিকে যাব আর এই ধরা ময়নার দোকান থেকে দই আর মিষ্টিটা নিয়ে আসবো। আমি যাবো আর বাবুর সামনে। বলেন, আচ্ছা এই বলেন, আচ্ছা তোদের আক্কেলটা কেমন? সমস্ত গেস্ট চলে এসেছে, এখনো দই মিষ্টি আসেনি। আচ্ছা বাবা, তোমার এই যে সমস্ত অতিথি এসে গেছে, এখনো যে সেই সূর্যোদয় এখনো এলো না, সে খেয়ালটা কি তোমার আছে? আরে আসবে আসবে, সূর্য তো আর পাঁচজনের মতো সাধারণ মানুষ নয়, কত কাজের মানুষ যে তুই জানিস। আরে বাবা, আজকের দিনেও কি তার কাজ? সে কি জানে না তার জন্য কতগুলো মানুষ এখানে ওয়েট করছে? এই মামুনি, সূর্য এলে তুই ওকে বেশ করে বকে দিস তো মামুনি। কথা আর বলছে, বিয়েটা একবার হতে দাও না, দেখবে দিদিমণি সূর্যদাবাবুকে কান ধরে উঠবোস করিয়াই ছাড়ে। বলেন না। তা তুই ঠিক বলেছিস বলেন। কর্তাবাবু সর্বনাশ হয়ে গেছে, কর্তাবাবু সর্বনাশ হয়ে গেছে। আমি এই মাত্র দেখলাম ওই সূর্যদাদাবাবুর মোটর গাড়ি ওই কংসবতী খাদে পড়ে গিয়েছে। আমি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম দিদিমণি, আমি কোথাও সূর্যদাদাবাবুকে দেখতে পেলাম না। শুধুমাত্র দেখলাম ওই মোটর গাড়িটা ভেঙে দুমড়ে মুচড়ে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। আমার কিন্তু খাদে পড়ে কি মানুষটা উধাও হয়ে গেল? বলো বলো বিজনদা, বলো তোমার কি মনে হয়? বলো আমার সূর্যদা। আমার মনে হয়, আই এম সরি আলো দেবী, কংসাবতীর খাদে পড়ে সূর্যবাবু মারা গেছে। কথা বল দিদিমণি, একটিবার কথা বলো দিদিমণি, একটিবার কথা বলো। কথা বল মামনি, কথা বল। উহ গড, আমাদের দেখছি জ্ঞান হারিয়েছে।
এই কে আছে, একটু জল। জল আমি নিয়ে আসছি ম্যাডাম বাবু, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, গিয়ে কথা বল মামনি, কথা বল। একটিবার চোখ খুলে তাকা। আমি বলছি সূর্যকান্ত ভালো আছে, সূর্যকান্তের কিছু হয়নি। চোখ খুলুন আলাদাবি, চোখ খুলুন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে শাড়িতে আমি সান্ত্বনা দেবো কিভাবে? জল এনেছি ম্যাডাম বাবু। আমি এখানে পড়ে আছি কেন? বাবা, বাবা তুমি এভাবে নীরব হয়ে আছো কেন? বলেন না তুমি এভাবে কাঁদছো কেন? তবে কি আমার জীবন আকাশে সূর্যটা ওঠার আগে অস্ত চলে গেছে, না না বাবা না, আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। তোমরা সবাই মিথ্যা কথা বলছো। আমার সূর্যটা কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি যাবো আমি আমার সূর্যটার খোঁজে আমি যাবো। সূর্যদা, সূর্যদা, অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুঃখের সাগরে ঝরে পড়ে যেন, দুঃখের সাগরে ঝরে পড়ে যেন, জীবনে চুনি পান্না, জীবনের চুনি পান্না, ভাগিনী দু চোখে অশ্রু না, দুঃখে সাগরে ঝরে পড়ে যেন, দুঃখে সাগরে ঝরে পড়ে যেন, জীবনের চুনি পান্না, জীবনের চুনি পান্না, জীবনের চুনি পান্না, বিধি রে পারছি না ডক্টর, পারছি না। মামুনির এই অবস্থা দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। প্লিজ কাকাবাবু, আপনি তো ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি, যেমন করে গালুদেবীকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করবো। শুধু চেষ্টা নয় গৌতম, এটা তোকে পারতেই হবে। আমার বিশ্বাস আলোকে তুই পূর্বে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে তুলতে পারবি। অনন্ত, ডক্টর, যেমন করে হোক তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও ডক্টর। তুমি কথা দিলে আমি যে মনে অনেক সাহস পাবো। আপনাদের মুখের দিকে তাকে আমি কথা দিলাম, যেমন করে হোক গালুদেবীকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনবো। কিন্তু আমার একটা রিকোয়েস্ট কাকাবাবু, ইন্টারনাল ট্রিটমেন্টের সাথে সাথে আলাদাবির প্রয়োজন মেন্টালি ট্রিটমেন্ট, আর সেটা এখানে থেকে সম্ভব নয়। কেন গৌতম? কারণ এখানে ছড়িয়ে আছে আলাদাবি ও সূর্যকান্ত বাবুর অসংখ্য প্রেমের স্মৃতি, যা আলাদাবির মনে বারবার আঘাত আনছে। তাই আমি চাই আলাদাবিকে কয়েক মাসের জন্য আমি আমার পাহাড়িয়া বস্তির বাংলোতে নিয়ে যেতে। কিন্তু ডক্টর, আপনি আর আপত্তি করবেন না কাকাবু। আলোর দায়িত্ব আপনি গৌতমের হাতে ছেড়ে দিন। ও যখন কথা দিয়েছে আলোকে সুস্থ স্বাভাবিক করে তুলবে, আর সেই সঙ্গে আমাদের অনুমান যদি সত্যি হয়, সূর্যকান্ত বাবুর কোনো না কোনো সংবাদ আমরা খুঁজে বার করবো। এ তুমি কি বলছো অনন্ত? যে মানুষটা বেঁচে নেই তাকে কিনা তুমি বেঁচে নেই এই বিশ্বাসে কিন্তু আমি আপনাদের সঙ্গে একবার নয় কাকাবু। তার মানে সূর্যকান্ত বাবু যে মারা গিয়েছে লাশটা তার প্রমাণ, কিন্তু
সূর্যকান্ত বাবুর লাশটা আমরা এখনো খুঁজে পাইনি। সকলে বরাবরই করছে যে সূর্যবাবু লাশটা নদীর জলে ভেসে গেছে। এসে গেলেও লাশটা কোথাও না কোথাও পাওয়া যেত, আর লাশটা যখন পাওয়া যায়নি আমাদের অনুমান সূর্যকান্ত বাবু বেঁচে আছে। আর নয়তো সূর্যকান্ত বাবুকে খুন করে তার লাশটাকে গুম করা হয়েছে। তুমি কি বলছো অনন্ত? না না, এ হতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি মনে হয় আমাদের সাথে রহস্য করছো অনন্ত। সূর্যকান্ত বাবু লাশটা না পাই আমাদের কাছে বড় রহস্য কাকাবু। আর পুলিশ ডিপার্টমেন্ট যেখানে রহস্যের গন্ধ পেয়েছে সেখান থেকে কোনো না কোনো গোপন তথ্য খুঁজে বার করেছে। কিন্তু আনন্দ, তোর এই অনুমানের ব্যাপারে যদি আলাদা কিছু জানতে পারেন। না গৌতম, আমাদের এই ইনভেস্টিগেশন সম্পর্কে আলোকে তারা কিছু জানাবি না। তুই তো ডিউটি করে যা, আর আমাকে আমার কর্তব্য করতে দে। আমাদের লক্ষ্য যখন স্থির থাকবে তাহলে সেই লক্ষ্যে আমরা পৌঁছবই। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব আমাকে কাছে পাওয়ার দেখি ও একদম অস্থির হয়ে উঠেছে। নদীর চরে কি কি যেন একটা পড়ে আছে। দেখি তো না কে বটে। নদীর জলে ফাঁসান দিয়েছে। আমার মনে হয় বিজু লোকটা বড় ঘরের বটে। আরে সেই জন্য ডাকাতটা খুন করে সব কিছু লুট করে নিয়েছে। চুপ থাকবে। আরে লোকটা মরে আছে কি বেঁচে আছে জানতে দে। এই দেখতে বিজু বেটা লোকটা বেঁচে আছে কি না। দেখছি না দেখছি। মানুষটার বুকের হাঁপাটা না এখন উতাল পাতাল করছে বটে। তার মানে মানুষটা বেঁচে আছে বটে। বেঁচে আছে।
সুন্দর বাবা বিজু একদম ঠিক কথা বলেছে। এই দেখ না গেলে লোকটার মুখটা এখনো উঠানো লালু মুনিয়া তোরা তো তখন এই বাবুটারে ভালো করে সিবা টিবা কর গেলে আর আমি ছুটে গিয়ে ওই নদী থেকে জল আনছি। পরদেশি বাবু বুঝি ঠিক কথা বলেছে, যেমন করে হোক লোকটাকে সুস্থ করে তুলতে হবে। আর আমি মা বনদেবীর কাছে প্রার্থনা করি, হে মা বনদেবী, মরণের হাত থেকে ছিনাইলে এই পরদেশি বাবুটারে যখন হবার উপস্থিতি নিয়ে এসেছিস, ওর পেরাটুকু বাঁচাই দে মা, ওর পেরাটুকু বাঁচাই দে। পরদেশি বাবু, হে পরদেশি বাবু, তুই কথা বলছিস না কেনে? চোখ মেলে তাকা বাবু, চোখ মেলে তাকা। এই পরদেশি বাবু কোথা বল, পরদেশি বাবু কোথা বল। পরদেশি বাবু, হে পরদেশি মুনিয়া বাবু, জল 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 কেন এই জল নিয়ে ও বাবুটারে চোখে মুখে ভালো করে ছিটানো দেখি দেখি তাড়াতাড়ি হুঁশ ফিরছে। পরদেশি বাবু, পরদেশি বাবু, তুই কথা বলছিস না কেনে? চোখ মেলে তাকা বাবু, একটিবার চোখ মেলে তাকা বাবু, চোখ মেলে তাকা তাকা। বাবু বাবু, এসো না বাবা, লালু বিজু তো দেখি রে, পরদেশি বাবু চোখ মেলেছে। চোখ বাবুটারে হুঁশ ফিরছে। তোমরা চাই কেমন উল্লাস করছো? তোমরা তোমরা কে? এ বাবু আমরা এই পাহাড়ি বস্তুটার মানুষটা আছি বটে। হরিয়া বসছে আর তোর পুরো ভয় নাই, এখন বল তোমার দেশ কোথায়? আরে বল কি বাবু, তোর পরিচয় কি আছে? আমার পরিচয়। তোমার নাম কি? কি আমি কি আমার পরিচয় আর কোথা থেকে এইভাবে নদীর জল? আরে ডাকাতেরা তোকে মেরে না নদীর জলে ফেলে দিয়েছে। তুই ভাসতে ভাসতে ইসে গেছিস আমাদের পাহাড়ি বস্তুতে। তোমরা চুপ করো না, আমাকে একটু ভালো করে ভাবতে দাও। আমি কেমন করে ওই নদীর জলে ভেসে ভেসে এখানে এসেছি আমি মনে করতে পারছি না কেন। না মনে পড়ছে না। এত চেষ্টা করেও আমি আমার জীবনের একটা ঘটনাকেও যে মনে আনতে পারছি না। বাবু তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখে রে বাবু, একটু ঠান্ডা মাথায় ভাবলে তোর সব কথা মনে পড়ে যাবে বাবু। আর আমারও পড়ছে না। আচ্ছা তোমরা তোমার প্রাণ পাচ্ছি, তোমরা বলো না কে আমি আর কোথা থেকে আমি বেঁচে বেঁচে এখানে এসেছি। তুই অসুস্থ বটে বাবু, ভালো করে আরাম করবি, চল। আমার মুড়িয়া তোকে শিবা দিয়ে সুস্থ করে তুলবে, তখন দেখবি তোর সব কোথাও মনে পড়ে গেছে। কোথাও যাবো না আমি। বাবু তুই তো সব কিছু হারাই ফেলেছিস বাবু। নাই পড়েছি বাবু। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন চিড়ে যাচ্ছে, আমার অবচেতন মনে জ্ঞান বাসে আছড়ে পড়ছে অসংখ্য অসংখ্য চিন্তার ঢেউ। ওই জীবন আমার অন্ধকারে খেলা করছে প্রকৃতির আলেয়া। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। শান্ত সবুজ বনানী, ওগো আকাশ শান্ত সবুজ বনানী। পরদেশি বাবু তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো? পরদেশি বাবু
আমি পরদেশি বাবু, পরদেশি বাবু, পাগলের মতো ছুটে চললো। সেবা করি চল। আরে শুন না কেন ও পরদেশি বাবুর সেবা করবার লিগে ও সবাই আছে, তুই বল এখন তোর এই হবু মৌতাকে সেবা কর। হ্যাঁ পারি আমার মন পটে তো তোমার ধরতে আমার বই গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবি, এখন তো বলবি। তোর বিয়েতে ফাদার শিকার আটকে গেছে যে তুই কত বেলা দেখাবি। হ্যাঁ কি বললি? সালা কদিন আগে পর্যন্ত আমার পেছনে ঘুরঘুর করতিস আর বলতিস লাল্লু তোকে আমার বড্ড ভালো লাগে, আমার সাথে বিয়া করবি, আমার সাথে ঘর বাঁধবি। একদম মিথ্যা কথা বলবি নাই। আমি তোর পেছনে ঘুরঘুর করতাম না তুই আমার পেছনে ঘুরঘুর করতিস? আমি যখন স্নান করতে দিতাম কাছে বলে ছোপ দি তুই আমাকে লুকায় লুকায় দেখতিস। মিথ্যা কথা, আমি তো বর্ষিতে মাছ ধরার লগে বসে থাকতাম। আর আমি যখন সিনার করে আসতাম তখন তুই আমাকে বলতিস ফুলমণি তোকে দেখতে যাবো সুন্দর, তোর নামটা দিই এমন সুন্দর আছে ফুলমণি লালু। হ্যাঁ লেকিন আমার থেকে তো অনেক বেশি সুন্দর আছিস রে লালু। ফুলমণি তুই সুন্দর তাই আমি দেখি আরে বাস, সুন্দর তাই আমি দেখি আরে বাস। তুই যে আমার ওগো তুই যে আমার, তুই যে আমার ওগো তুই যে আমার, তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে, তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে। এত দেখি তবু দেখো মন মানে, মন চায় কত কথা বলি কানে কানে, আমি বলি কানে কানে। এত দেখি তবু দেখো মন মানে, মন চায় কত কথা বলি কানে কানে। তাই গানে গানে শোনো বলি সজনা আমার, তাই গানে গানে শোনো বলি সজনা আমার। তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে, তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে। তুই যে আমার ওগো তুই যে আমার, তুই যে আমার ওগো তুই যে আমার, তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে, তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে, তুই সুন্দর তাই আমি দেখি বারে বারে। আরে তুই আমার কোনো কথা জবাব নাই দিলেও আমি বুঝে গেছি রে ফুলমণি, এই লাল্লুকে তুই ফিরে আসিস না, তাকে তুই খুব ভালোবাসিস রে ফুলমণি, তাকে তুই খুব ভালোবাসিস। মনে থাকবে মনে থাকবে, তুই আমাকে চিৎকার করে বলতে না পারলেও আমি 1000বার বলবো আমি তোকে ভালোবাসি। কেসো বাটা যদি বলি তোর মনের মানুষ। বাবুজি একদম বাজে কথা বলবি ক্লাই। এই সালি এই বেশি রব দেখাবি না। আমার মতো শহরের মানুষ যে তোর মতো একটা গেহমের মনের মানুষ হতে চেয়েছে, তাতে তোর 14 পুরুষেরই ভাগ্য ভালো। তোরা শুনবি তোরের বাদর। কি বললি? আমি বাদর? হ্যাঁ বাদর, তুই আমার তো বাদরকে আদর করা লাগে না, মুড়ে ছটা রেখে দিয়েছি। চুপ! জানিস আমি তোর কি করতে পারি? হোশিয়ার হোশিয়ার বাবুজি, তুই একদম বাজে কথা বলবি ক্লাই, একদম কাছে আসবি ক্লাই বলে দিচ্ছি। তোর আগেই আমি তোকে তুলে নিয়ে গিয়ে শহরে চালান করে দেবো। বেরিলাম পাট। কে বাসে তো 10 বছর আগে সেই মগনকে তুই চিনতে পারলি না ফুলমণি? আরে মগন তো আরে শহরে গিয়ে একবারে বাবু হয়ে গেছিস যে। শহরে গিয়ে আমি তোকে এতটুকু ভুলতে পারিনি, অথচ তুই আমাকে চিনতে পারলি না। আমি তোর মনে পড়ে ফুলমণি সেই ছোট্টবেলার পুতুল খেলার কথা?
খেলাঘরের বর বউ সেজে আমরা ধুলো বালি দিয়ে সাজাতাম মাটির খেলাঘর, আর সেই খেলাঘরের মাঝে মাটির সিঁদুর তোর স্মৃতিতে পড়িয়ে বলেছিলাম আজ থেকে তুই আমার খেলাঘরের বউ। সেসব কথা আজ মনে আছে মগন? কেন মনে থাকবে না রে পাগলি, কেন মনে থাকবে না? চাকরি করতে গিয়ে 10 বছর শহরে থাকলেও সেই জীবন নিয়ে পুতুল খেলা কখনো ভোলা যায় না রে মগন। আর তাই তো আমি আমার সেই খেলাঘরের বউ ফুলমণিকে আমার সত্যিকারের বউ সাজিয়ে নিয়ে যেতে এসেছি। বল ফুলমণি, তুই তোর খেলাঘরের বর মগনকে ভুলে যাসনি তো? জানি না রে মগন, জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ফুলমণি রে, মুখে না বললেও তোর মনের কথা আমি ঠিকই বুঝে নিয়েছি। তুই তোর খেলাঘরের বর মগনকে আজও বলিসনি, বলতে পারিস না। আমাদের কথা তুই ভুলে গেছিস? আরে লাল্লু, লাল্লু আমার দোস্ত, এতদিন তুই কোথা ছিলিস রে? আমার কথা কি তোর একদম মনে পড়ে গেল? মনে না পড়লে কি 10 বছর পরে আবার ফিরে আসতাম? আরে তুই বিয়া ঠিয়া করেছিস বটে? আমি বিয়ে করলে তুই জানবি না? তবে হ্যাঁ, খুব শীঘ্রই আমি বিয়ে করবো। পাতে ঠিক আছে বটে, শুধু ঠিক নয় রে দোস্ত, শুধু ঠিক নয়। 10 বছর আগে পুতুল খেলার ছলে আমাদের বিয়েও হয়ে গেছে। কোথায় রে দোস্ত, কোথায়? এই বস্তিতে। এই বস্তিতে পুতুল খেলা বউ আছে, অথচ আমি কিছু জানি না। বল দোস্ত বল, কে তোর পুতুল খেলার বউ? এখন বলবো না, তোর সামনে তাকে নিয়ে এসে তোকে পুরো অবাক করে দেবো। তবে শুন দোস্ত, এই বস্তিতে যেমন তোর পুতুল খেলার বউ আছে, তেমনি এই বস্তিতে আছে আমার ভালোবাসার মানুষ। সত্যি বলছিস তো? বলকে তোর ভালোবাসার মানুষ? এখন লাই বলবো, আমিও তোর মতন তোকে তাকে নিয়েছি, তোকে অবাক করে দেবো। কাল বাদে পরশু পাহাড়তলির মাঠে তুই তোর হবু বউকে নিয়ে আয়, আর আমি আমার হবু বউকে নিয়ে আসবো। তাহলে দুজনে দুজনের হবু বউয়ের সাথে দেখা হয়ে যাবে, নাকি বলিস দোস্ত? মিনসেটাকে পাঠিয়েছি বাজার করতে, দুপুর হানা চললো, এখনো তার পাত্তা নেই। আজ আসুক, এই মুড়ো যেটা যদি ওর মুখে না ভেঙেছি, তাহলে আমার নামও হেমা নয়। হেমামণি, এই কোথায় গেলি সোনামণি? সোনামণি থেকে যে খুব মধু যাচ্ছে, বলি আজ আবার গাজা দম মেরে এসেছিস? মজা এই মজা বলে তুই কু করিস না মারি। এই যে এলেন, বলি বাজার কোথায়? বাজার হাজার বলি কত হাজার টাকা তুই আমাকে দিয়েছিলি বলতো? ওরে বাবা, এমন ধমক দিচ্ছিস যেন তুই আমার ঘরের বউ। নির্সে একেবারে কালার হত। বলছি তোকে যে বাজার করতে থলে আর টাকা দিয়েছিলাম, সেগুলো কোথায়? আর একটু জোরে বল মায়েরি, তোর এই রণচণ্ডী মূর্তি দেখে না আমি একেবারে কালাই হয়ে গেছি। এই ঢং করা বাদ দিয়ে আসল কথা বল, বল টাকা কোথায়? টাকা ফাঁকা, আমার জীবনটাকে তুই ফাঁকাই রেখে দিলি রে মা। আর দীর্ঘ 5 বছর আমরা একসাথে এই বাড়িতে কাজ করছি, অথচ একটা দিনের জন্য আমার এই ফাঁকা মনটাতে উঁকি মেরে দেখলি না রে। নির্সে একেবারে তাজা দম দিয়ে এলেই একবার পিড়ি তুতলে ওঠে, তাই না? এই বল বল বাজার কোথায়? বাজার বলছি রে বাবা, বলছি। আরে বাজারে এই তো যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখি রাস্তার উপর দুটো কুকুর লড়াই করছে। কুকুর লড়াই করছে, তাতে তোর কি হয়েছে? তোর কোনো আইডিয়াই নেই। ওই লড়াই করতে করতে ওরা যদি আমার কামড়ে দেয়, সেই ভয়ে আমি ওই রাস্তায় আর না গিয়ে এই একটু গাঁজার দম দিতে গেলাম। সে কি রে? এই সবে মাত্র 2টো টাকা মেরেছি জানিস। নেশাটাও একটু পাকতে শুরু করেছে। হঠাৎ থেকে গাঁজার এখন কাছে না আছে নারকেল ছোড়া, না আছে কিছু, তবে বাজার করার নোটগুলোকে নারকেল ছোবড়ার মতো তলা পাকিয়ে সেই আগুনে আমি গাঁজা নিলাম। ওরে হারামজাদা, নারকেল ছোবড়ার মতন দলা পাকিয়ে টাকা পুড়িয়ে তুই গাঁজায় দম মেরেছিস? আরে তাতে কি হয়েছে? এই নেশার মোড়ে থাকলে না নারকেল ছোড়া আর নোটের তারা আমার কাছে দুই সমান। এই আরো 2টো জিনিস সমান মনে হয় জানিস, ঘরের বউ আর পরের বউ। সর্বনাশ, এখন আমি কি করি? ডাক্তার
ডাক্তার বাবু নিজে হাতে ফর্দ তৈরি করে দিয়েছে। নতুন দিদিমণি যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করতে হবে, আর তাই তাই খেলে দিদিমণির মন ভালো হয়ে যাবে, আর দিদিমণির মন ভালো হয়ে গেলে দিদিমণি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। ভালো না ছাই, এখানে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। ও অমন কথা বলতে নেই দিদিমণি, ডাক্তার বাবু তোমার ভালোর জন্যই তো এখানে নিয়ে এসেছে। থাক, তোমাকে আর ডাক্তার বাবুর হয়ে কথা বলতে হবে না, আমি আজ এক্ষুনি এখান থেকে চলে যাব। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। কিন্তু ডাক্তার বাবু? না, তোমাদের ডাক্তার বাবুর আর আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে পাহাড় নদী ঝর্ণা দেখে আমার অতীতটাকে তোমরা ঘুম পাড়িয়ে রাখবে? অতীতকে কখনো ঘুম পাড়িয়ে রাখা যায় না আলো দেবী। অতীতের স্মৃতি হলো জীবনের মূল্যবান সঞ্চয়, অতীতের স্মৃতি হলো বাঁচার প্রেরণা। আর ডাক্তার বাবু, দিদিমণি আমার কোনো কথাই শুনছে না, বলছে আজ এখনই এ বাড়ি থেকে চলে যাবে। তুমি ভিতরে যাও হেমা, তোমার দিদিমণি সত্যি যদি বাড়ি ফিরে যেতে চান আমি নিজেও ওনাকে বাড়ি পৌঁছে দেবো। ঠিক আছে ডাক্তার বাবু, আমি ভেতরে যাচ্ছি। তবে দিদিমণির সাথে না মাথাটা একটু ঠান্ডা রেখে কথা বলবেন, কারণ কথায় আছে মিষ্টি কথায় অমৃত রস, আর তুষ্ট বচনে বিশ্ব। আচ্ছা আলো দেবী, আপনি কি সত্যি বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ। বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে। তবে তবে তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন। আপনি তো অবিবাহিতা। হ্যাঁ। তাহলে আপনার এই বেশ কেন? এটা আমার রুচি। রুচি নয় আলো দেবী, যদি বলে আপনার জেদ। গৌতম বাবু, আমি জানি আলো দেবী, আপনার পূর্বের অবস্থা আমি সমস্ত ঘটনাই জানি। কি জানেন? কি জানেন আপনি? আপনারা সূর্যকান্ত বাবুর ভালোবাসার কথা। গৌতম বাবু, আপনার জন্মদিন রাতে যেদিন আপনাদের বিয়ের ফাইনাল ডেট ডিক্লেয়ার করা ছিল, আর সেই দিন অ্যাক্সিডেন্ট সূর্যকান্ত বাবু। চুপ করুন, চুপ করুন গৌতম বাবু, আপনি চুপ করুন। মনে করুন না সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। কি বললেন? বেঁচে আছে আপনাদের স্বর্গীয় ভালোবাসা। গৌতম বাবু, আপনি কি পারেন না অন্য কারোর মনে আরো একটা ভালোবাসার জন্ম দিতে? আপনি কি পারেন না অন্য কারোর হৃদয়ে আরো একটা সূর্য খুঁজতে? চুপ করুন, আপনি দয়া করে চুপ করুন গৌতম বাবু। প্লিজ প্লিজ আলো দেবী, মনে করুন আমরা জীবনের গতিপথ একটা নদীর মতো। সেই নদী চলার পথে যদি অসংখ্য বাধা বিঘ্ন মাথা উঁচু করে দাঁড়ায়, তবে কি সেই নদী মাঝপথে তার গতিপথ বন্ধ করে দেয় আলো দেবী? আপনার জীবন নদীকে মাঝপথে না থামিয়ে নতুন করে গতিপথ সৃষ্টি করে এগিয়ে চলুন খুশির মোহনায়। দেখবেন আপনার পুরনো অতীতের স্মৃতিগুলোকে ছাপিয়ে আপনার মনকে হয়তো আরো আরো সুন্দর করে সাজিয়ে দেবে। না গৌতম বাবু, প্রকৃত ভালোবাসা শুধু একজনকে দেওয়া যায় গৌতম বাবু। মিথ্যে সুখের আশায় অন্য একজনের সঙ্গে ভালোবাসার খেলা নোংরামি ছাড়া কিছু নয়। ওটা আপনার মনের ভুল ধারণা। ঠিক। আপনি কতখানি জানেন, কতখানি বোঝেন? আপনি আপনি ভালোবাসা কি জানেন? ভালোবাসার মর্ম কি আপনি বোঝেন? আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা? আলো দেবী, আগুনে অর্ধদগ্ধ কোনো প্রাচীর বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ তুমি কি প্রখর সূর্যতাপের মানে বোঝো, সে বৃক্ষ কি উত্তর দেবে বলতে পারেন আলো দেবী? গৌতম বাবু, পারলেন না তো কি করে পারবেন? আপনারা ভালোবাসার মর্ম বোঝেন, ভালোবাসতেও জানেন, কিন্তু ভালোবাসা যে কি তা জানেন না। শুনুন শুনুন, আমার একটা কথা শুনুন গৌতম বাবু। কিছু দেখো না মা, নিজের অজান্তর মনের পুরনো খরচাতে যে আঘাত তুমি হেনেছো, সেই আঘাতটুকু ওকে সামলে নিতে দাও। মনের ক্ষত? হ্যাঁ মা, হ্যাঁ। বাইরে থেকে দেখে ওকে তোমরা যতই সহজ সরল স্বাভাবিক ভাবো, কিন্তু আমি তো জানি ও সহজ সরল হৃদয়টা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। কাকা বাবু, জানো না, গৌতম তোমার মধ্যে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু কোনো কারণে ওদের ভালোবাসা শেষ পর্যন্ত সার্থক হয়নি। মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, আর তারপরই গৌতম সবকিছু ছেড়ে আমারই পাহাড়ি বাংলায় চলে আসে। কাকা বাবু, আজ প্রায় 3 বছর ধরে ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো মতেই বিয়েতে রাজি হয়নি। তুমি পারবে? পারবে মা? তুমি ওকে রাজি করাতে পারবে? তা নাহলে ওর মূল্যবান জীবনটাকে এমনি করে শেষ হয়ে যাবে। কিন্তু কাকা বাবু, আমি জানি গৌতম তোমার চিকিৎসা করাতে তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু যে নিজেই একটা রোগী, সে কেমন করে আরেকটা রোগীর চিকিৎসা করবে? কাকা বাবু, আপনি গৌতম বাবুকে? জানো মা, আমার গৌতমটা যেন চিরদুঃখী রয়ে গেল। সেই ছোটবেলায় ছেলেটার মা বাবা একসঙ্গে মারা যাবার পর আমি ওর দায়িত্ব নিলাম।
আপনি গৌতম বাবুকে যতই আদর যত্ন দিয়ে মানুষ করি না কেন, বাবা মায়ের স্নেহ মমতা কি কখনো দেওয়া যায়? তুমিই বলো। আপনি গৌতম বাবুকে মানুষ করেছেন? হ্যাঁ মা, ওকে আমি আমার মনের মতো করে মানুষ করবার জন্য আমি নিজে সংসার পর্যন্ত করিনি, যাতে অন্য কেউ এসে আমাদের এই সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করতে না পারে। কাকা বাবু, আপনি একটু শান্ত হন। কাকা বাবু শান্ত হন। তুমি আমায় কথা দাও মা, তুমি যেমন করেই হোক তুমি আমার গৌতমকে রাজি করাবে। বলো মা, বলো, তুমি আমার কথা দাও। কাকা বাবু, আমি পারবো কিনা জানি না কাকা বাবু, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করব কাকা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করব। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল, অথচ মামনির কোনো সংবাদ পেলাম না। জানি না মেয়েটা কেমন আছে। আমাদের ভালো আছেন স্যার? মামনি ভালো আছে? হ্যাঁ স্যার, আমি নিজে লোক পাঠিয়ে আমাদের সংবাদ এনেছি। তুমি নিজে লোক পাঠিয়ে সংবাদ এনেছো? এটা তো আমার কর্তব্য স্যার। একদিন পথের ধুলো থেকে তুলে এনে আপনি আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, আর তার প্রতিদানে যদি এতটুকু কর্তব্য না করি তাহলেই আমি বিবেকের কাছে ভীষণ ছোট হয়ে যাবো স্যার। তোমার কর্তব্যে আমি মুগ্ধ ম্যানেজার। আমার মামনি আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে তো? মানে আমাদের আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছেন। আশা করছি সম্পূর্ণ সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবেন। বাড়ি ফিরে এলেই আমি ওর বিয়ের আয়োজন করব। ম্যানেজার, তুমি আমার মামনির জন্য একটা উপযুক্ত পাত্রের সন্ধান করো। উপযুক্ত পাত্র তো খুব কাছেই আছে স্যার, অবশ্য আপনি যদি সাহস দেন। উপযুক্ত পাত্র খুব কাছে? বলো ম্যানেজার, বলো কোথায় আছে আমার মামনির উপযুক্ত পাত্র? না মানে যদি বলি আপনারই সামনে। আমি কি ভুল করে কিছু বলে ফেললাম স্যার? অবশ্য আপনি যদি আমাকে আপনার মেয়ের অযোগ্য বলে মনে করেন তাহলে ভুলটা কিন্তু আপনি করবেন, কারণ ওই সূর্যকান্ত চৌধুরীর চেয়ে আমি কিন্তু কোনো অংশে কম নই স্যার। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি এরূপ প্রস্তাব করো? আমার মামনির পাতে দাঁড়ানোর কতটুকু যোগ্যতা আছে তোমার? না, আমি বলছিলাম কি স্যার, তুমি তোমার অতীতকে ভুলে গেলে কি করে? তুমি কি জানো না যে একদিন পথ থেকে তুলে এনে প্রথম তোমাকে আমি আমার কারখানার একজন শ্রমিকের চাকরি দিয়েছিলাম। তারপর তোমার কাজে কর্তব্যে মুক্ত হয়ে দয়া করে তোমাকে আমি ম্যানেজারের পদে নিযুক্ত করেছিলাম। আর সেই তুমি কিনা আজ এই প্রতাপ সকালের একমাত্র জামাই হওয়ার অনেক স্বপ্ন দেখছো। মনে রেখো ম্যানেজার, আমি মালিক, তুমি আমার বেতনভুক কর্মচারীর কাজ এবং কর্তব্যে মুগ্ধ হয়ে মালিক বড়জোরটাকে কিছু পুরস্কার দিতে পারে, কোন সম্পর্ক করার অধিকার নয়। Do you understand? ওকে মিস্টার প্রতাপ ঘোষাল, এই মালিক আর কর্মচারীর সম্পর্কের ব্যবধানের হিসাবটা আমি পায়ে টু পায়ে বুঝিয়ে দেব, তবে আজ নয়, যেদিন তোমার ঘোষাল অ্যান্ড কোম্পানির একমাত্র মালিক হব আমি, আর তুমি হবে আমারই কোম্পানির আপনি আবার কোন কোম্পানির মালিক হলেন বস? এখনো হয়নি রে ওসমান, তবে খুব শীঘ্রই হব। তাহলে অধম যেন আপনার কোম্পানিতে অন্তত একটা লেবার পোস্টে চাকরি পাই বস। লেবার নয় ওসমান, আমি যদি কোম্পানির মালিক হই তাহলে তুই হবি আমার কোম্পানির ম্যানেজার। কোম্পানির ম্যানেজার? হ্যাঁ, আর সেই মালিক হতে গেলে আমাকে এখন অনেক দূর পর্যন্ত এগোতে হবে ওসমান, আর তার জন্য তোকে আমার ভীষণ প্রয়োজন। আল্লাহর কসম, আমি আপনার সাথে সব সময় আছি বস। এখন বলুন বস, আমায় কি করতে হবে? সেটা সময় হলে জানতে পারবি। এখন বল আজকের সংবাদ। আলমের জনের কোনো পরিবর্তনই হয়নি।
আগে যা ছিল এখনো ঠিক তাই আছে। তুই জানিস আমি নিজে আলমের সবার চোখে পানি যত দেখেছি, ওই সূর্যকান্ত চৌধুরী নাম দিয়ে রাজ্য শুনেছি। যেমন করে হোক আলোর মন থেকে সূর্যকান্তের নামটা মুছে দিয়ে নতুন করে খোদাই করে দিতে হবে। এই নিষেধ সামন্তের কিন্তু তার আগে আজও খবর আছে। কি খবর? ওই পাহাড়ি বস্তিতে সূর্যকান্ত চৌধুরীর মতো একাডেমিকে দেখলাম। সূর্যকান্ত চৌধুরী সূর্যকান্তের চেহারার সাথে ও শালার চেহারার কোনো ফারাক নেই। আল্লাহ কসম, ও শালাকে দেখে তো আমি ভুলেই গিয়েছিলাম যে ওই দিন আমি নিজের হাতে সূর্যকান্ত চৌধুরীকে ও শালা কখনোই জিন্দা থাকতে পারে না। আমার মনে হয় যাই হোক, এবার থেকে ওকে ভালো করে অনুসরণ করবে, ছায়ার মতো ওর পিছনে লেগে থাকবে। ওর কথাবার্তা চাল চলনের মধ্যে যদি সামান্যতম সূর্যকান্তের ছবাস সঙ্গে সঙ্গে আমায় জানাবে। ওকে ওকে বাস। আপনি অর্ডার দিলে ও শালাকে আমি মরণ করে দিতে পারি। এখন তাহলে চলি বাস। ছিলাম বাস ছিলাম। পাহাড়ি বস্তিতে সূর্যকান্তের ডুপ্লিকেট, আর এই ডুপ্লিকেট সূর্যকান্তের সঙ্গে যদি কখনো আলোর দেখা হয়, আর আলো যদি এই নকল সূর্যকান্তকে আসল ভেবে, আমাকে আরো ডিটেলসে জানতে হবে কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত, কোথা থেকে কি উদ্দেশ্যে উদয় হয়েছে ওই পাহাড়িয়া বস্তিতে। গুড মর্নিং মিস্টার সামন্ত। গুড মর্নিং মিস্টার অফিসার। গুড মর্নিং। আচ্ছা, একটু আগে আপনি কি বলছিলেন? পাহাড়ি বস্তি, ডুপ্লিকেট সূর্যকান্ত, এসব কথার মাধ্যমে মানে কি? না, আমি বলছিলাম কি আলোদেবীর তো কোনো কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, কাজেই আলোদেবীকে পাহাড়ি বস্তিতে না রেখে এখানে নিয়ে এসে যদি সূর্যকান্ত চৌধুরীর মতো দেখতে কাউকে খুঁজে এনে নকল সূর্যকান্ত চৌধুরী সাজিয়ে আলোদেবীর সামনে হাজির করানো যায়, আমার মনে হয় আলোদেবী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন স্যার। আসল থাকতে নকলকে নিয়ে মিথ্যা অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? আসল মানে আসল সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। অসম্ভব! উনি বেঁচে নেই, বেঁচে থাকতে পারেন না। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজের চোখে সূর্যকান্তকে মারা যেতে দেখেছেন। হ্যাঁ, আসলে 200 ফুট গভীর খাদে পড়েছে, কেউ বেঁচে থাকতে পারে না, এই কথাটা একটা পাগলও বুঝি স্যার। বডি না পাওয়া পর্যন্ত আমাদের আইন মানতে বাধ্য নয় যে সূর্যকান্ত বাবু মারা গিয়েছে। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে সূর্যকান্ত বাবু অ্যাক্সিডেন্টালি কার সমেত খাদে গড়িয়ে পড়েনি, হয় তাকে ইনজিওর করে খাদের তুলে ফেলে দেওয়া হয়েছে, হয়তো ভুল করে তার লাশটাকে গায়েব করে তার কাঠটাকে ঠেলে খাদে ফেলে দেওয়া হয়েছে। আমি বলছি না, বলছে কারে থাকা 3rd পার্সন ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? ইয়েস, আর সেই সঙ্গে স্পটে এমন কিছু পাওয়া গেছে যার সাহায্যে কালপিটটাকে সহজে চিহ্নিত করা যায়। মিস্টার সামন্ত, এ ব্যাপারে আপনার হেল্প চাই। করবো, নিশ্চয়ই করবো, আমি আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো অফিসার। সূর্যকান্ত চৌধুরী যদি সত্যি খুন হয়ে থাকেন, তাহলে সেই খুনি কখনো রেহাই পেতে পারে না মিস্টার অফিসার, কখনোই না। নিশিত সামন্ত, খুনের কথা শুনে তোমার চোখ দুটো এমন জ্বলে উঠল কেন? তবে কি অন্ধকারে ঢিল ছুটতে গিয়ে আমি সঠিক লক্ষ্যভেদ করতে চলেছি? আমাকে খুঁজে বার করতেই হবে সূর্যকান্ত চৌধুরীর খুন বা গুম হয়ে যাওয়ার সঙ্গে এই নিশিত সামন্তের কোনো সম্পর্ক আছে কিনা।